আচ্ছা, কখনো ভেবেছেন কি একটা নির্দিষ্ট অঞ্চলের সংঘাত কিভাবে রাতারাতি পুরো বিশ্বকে চরম অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দিতে পারে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমন একটা জটিল ভূ রাজনৈতিক দৃশ্যপট নিয়ে কথা বলবো। আমরা মূলত ডক্টর মোহাম্মদ মারান্দির একটি বিস্তৃত সাক্ষাৎকারের উপর ভিত্তি করে মার্কিন ইরান সংঘাতের গভীরে ঢোকার চেষ্টা করব। এখানে আমরা কোনো পক্ষ নিচ্ছি না, বরং একদম নিরপেক্ষ অবস্থান থেকে ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক আর সামরিক কৌশলগুলো বোঝার চেষ্টা করব। চলুন দেখি কিভাবে এই আঞ্চলিক সংকট আমাদের প্রতিদিনের জীবনকে পুরোপুরি ওলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে। তো পুরো বিষয়টাকে সহজে বোঝার জন্য আজকের এই আলোচনাকে আমরা 5টি মূল ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা দেখব দুই পক্ষের কূটনৈতিক অবস্থান, এরপর কথা বলবো অর্থনৈতিক অবরোধ নিয়ে, তৃতীয় ভাগে থাকবে আঞ্চলিক সংঘাতের পেছনের চিত্র, চতুর্থ ভাগে দেখব সামরিক উত্তেজনার চরম ঝুঁকি, আর একদম শেষে আলোচনা করব এর সবচেয়ে ভয়াবহ দিক, বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব নিয়ে। চলুন শুরু করা যাক। যে কোনো সংঘাতের সময় প্রথম যে প্রশ্নটা মাথায় আসে তা হল আসলে সিদ্ধান্তগুলো নিচ্ছে কে। আমাদের আজকের সোর্স মেটেরিয়ালে শুরুতেই এই বিষয়টা নিয়ে খুব দারুণ একটা আলোচনা আছে। পর্ব 1, কূটনৈতিক অবস্থান, বিশৃঙ্খলা বনাম সংবিধান। এখানে যুক্তরাষ্ট্র আর ইরানের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার সম্পূর্ণ বিপরীত দুটো চিত্র ফুটে উঠেছে। এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল এই সরাসরি বৈপরীত্য। একদিকে মার্কিন প্রশাসন দাবি করছে যে ইরানের রাজনৈতিক মহলের চরম বিশৃঙ্খলা আর অভ্যন্তরীণ কোন্দল চলছে, কিন্তু ডক্টর মারান্দি এই দাবি একেবারেই নাকচ করে দিয়ে একটি সুনির্দিষ্ট সাংবিধানিক প্রক্রিয়ার কথা তুলে ধরেছেন। তার মতে ইরানে আসলে কোনো বিশৃঙ্খলা নেই, বরং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সব সিদ্ধান্ত নেওয়া হয়। এই কাউন্সিলে খোদ রাষ্ট্রপতি, সর্বোচ্চ নেতার প্রতিনিধি এবং সশস্ত্র বাহিনীর প্রধানরা একসাথে কাজ করেন। অর্থাৎ বাইরে থেকে যাকে বিশৃঙ্খলা বলে মনে হচ্ছে, ইরানের দৃষ্টিকোণ থেকে তা আসলে একটি অত্যন্ত সুগঠিত প্রক্রিয়া। একটু পেছনের দিকে তাকালে ৩৯ দিনের ওই যুদ্ধের সময়কার কূটনৈতিক অবস্থার টাইমলাইনটা বেশ ইন্টারেস্টিং। সংঘাতের মাত্র ১০ম দিনেই কিন্তু যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তাব দেয়। তবে মজার ব্যাপার হল ইরান ইচ্ছাকৃতভাবেই প্রথম দিকের সেই বার্তাগুলো উপেক্ষা করেছিল। কেন বলুন তো? ডক্টর মারান্দির মতে ইরান আসলে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী প্রতিরোধ বা ডেটারেন্ট তৈরি করতে চেয়েছিল। এরপর ৩০ দিনের বেশি সময় পার হয়ে গেলে যুক্তরাষ্ট্র একটি ১৫ দফার পরিকল্পনা পাঠায়, যার জবাবে ইরান আবার ১০ দফার একটি পাল্টা প্রস্তাব দেয়। শেষমেশ ইসলামাবাদে একটা আলোচনার ফ্রেমওয়ার্ক দাঁড় করানো হলেও তা খুব দ্রুতই ভেঙে পড়ে। এখন প্রশ্ন হল, ইসলামাবাদ আলোচনাটি আসলে কেন ভিজতে গেল? ডক্টর ম্যারান্দি বলছেন, মার্কিন আলোচকরা বারবার আলোচনার মোড় ঘুরিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচির দিকে নিয়ে যেতে চাইছিলেন। অন্যদিকে ইরানি আলোচকরা এতে একেবারেই রাজি ছিলেন না। তাদের পরিষ্কার দাবি ছিল, দেখুন, মূল সমস্যা পারমাণবিক অস্ত্র নয়, বরং চলমান সামরিক সংঘাত থামানো এবং আঞ্চলিক যুদ্ধবিরতি বাস্তবায়ন করাটাই আসল। এই যে দুই পক্ষের সম্পূর্ণ বিপরীতমুখী লক্ষ্য, মূলত এর কারণেই আলোচনাটা আর আলোর মুখ দেখেনি। সামরিক ময়দান থেকে সরিয়ে এসে এবার আমরা পর্দার আড়ালে চিত্রটা একটু দেখি। পর্ব ২, অর্থনৈতিক অবরোধ, বাধা এবং বিকল্প পথ। সাক্ষাৎকারে খুব স্পষ্টভাবে একটা কথা বলা হয়েছে, আর তা হল সরাসরি আক্রমণ এই সংঘাতের কেবল একটা ছোট অংশ মাত্র। পর্দার আড়ালে যে অর্থনৈতিক যুদ্ধ চলছে সেটা আসলে আরও অনেক বেশি বিধ্বংসী। এই উদ্ধৃতিটা একটু খেয়াল করুন। ডক্টর মেরান্দি বলছেন, অবরোধ জারি থাকার কারণেই যুদ্ধ অব্যাহত রয়েছে এবং অবরোধও এক ধরনের যুদ্ধ। এটি মানুষকে অনাহারে রাখার অবরোধ। সোর্স মেটেরিয়ালে ইরানের বন্দরগুলোতে দেওয়া এই অবরোধকে কিন্তু সাধারণ কোনো কূটনৈতিক চাপ হিসেবে দেখানো হয়নি, বরং এটাকে সরাসরি যুদ্ধের একটি নির্মম হাতিয়ার হিসেবে বিবেচনা করা হচ্ছে, যার মূল উদ্দেশ্যই হল বেসামরিক নাগরিকদের খাদ্য ও ওষুধ থেকে বঞ্চিত করে ভেতর থেকে দুর্বল করে দেওয়া। একবার সংখ্যাটা দিকে তাকান, প্রতিদিন $50 কোটি। মার্কিন প্রশাসনের লক্ষ্য ছিল মাত্র কয়েক দিনের মধ্যেই ইরানের তেল রপ্তানি থেকে আসা আয় একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনা। তাদের উদ্দেশ্য ছিল তেলের স্টোরেজগুলো কানায় কানায় পূর্ণ হয়ে গেলে ইরান যেন বাধ্য হয়ে তাদের তেলের কূপগুলো বন্ধ করে দেয় এবং আর্থিকভাবে পুরোপুরি পঙ্গু হয়ে পড়ে। ভাবা যায়?
কিন্তু সরাসরি সমুদ্রপথ বন্ধ থাকলেও ইরানি অর্থনৈতিক অবরোধ পাশ কাটাচ্ছে দারুণ সব কৌশলে। তারা তাদের সুবিশাল ভৌগোলিক অবস্থান আর প্রতিবেশী দেশগুলোকে কাজে লাগিয়ে দিব্যি বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আফগানিস্তান, পাকিস্তান থেকে শুরু করে ক্যাসপিয়ান সাগর হয়ে রাশিয়া পর্যন্ত তাদের বিস্তীর্ণ সব বিকল্প রুট রয়েছে। আসলে দশকের পর দশক ধরে কঠোর নিষেধাজ্ঞার মধ্যে থাকার অভিজ্ঞতাই ইরানকে এই ধরনের চরম পরিস্থিতি মোকাবিলার কৌশল শিখিয়ে দিয়েছে। এটা সত্যি এক অবিশ্বাস্য টিকে থাকার লড়াই। এবারে আমরা বৃহত্তর মধ্যপ্রাচ্যের দিকে তাকাব। পর্ব ৩, আঞ্চলিক সংঘাত, যুদ্ধবিরতির পতন। সোর্স মেটেরিয়াল অনুযায়ী মার্কিন ইরান কূটনীতিক ব্যর্থতা কেবল তাদের নিজেদের মধ্যকার কোনো বিষয় নয়, বরং প্রতিবেশী অঞ্চলগুলোতে চলমান সংঘাতের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ইরানের দৃষ্টিকোণ থেকে লেবানন যুদ্ধের পুরো চিত্রটাই কিন্তু ভিন্ন। ড মারান্দির যুক্তি হল, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নির্দিষ্ট কোনো সশস্ত্র গোষ্ঠীকে দমনের জন্য নয়, বরং ইরান এটাকে একটা বৃহত্তর ইসরায়েল প্রকল্প হিসাবে দেখে, যার আসল উদ্দেশ্য হল সাধারণ নাগরিকদের স্থায়ীভাবে বাস্তুচ্যুত করা। আর ঠিক এই কারণেই ইরান মনে করে আঞ্চলিক যুদ্ধবিরতির চেষ্টাটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আচ্ছা, হরমোজ প্রণালীর বর্তমান পরিস্থিতি নিয়ে তো অনেক বিভ্রান্তি আছে, তাই না? কিন্তু ড মারান্দির বক্তব্য এখানে অত্যন্ত স্পষ্ট। ইরান কিন্তু নির্বিচারে হরমোজ প্রণালী বন্ধ করে দেয়নি। নিরপেক্ষ দেশগুলোর জাহাজ চলাচলে কোনো বাধাই নেই। কিন্তু যে দেশগুলো মার্কিন সামরিক অভিযানে সহায়তা করেছে, ঠিক বেছে বেছে শুধু তাদের জাহাজের প্রবেশাধিকারী ইরান আটকে দিয়েছে। বোঝাই যাচ্ছে এটা কোনো এলোমেলো সিদ্ধান্ত নয়, বরং অত্যন্ত সুনির্দিষ্ট একটি কৌশলগত পদক্ষেপ। চলুন এবার ভবিষ্যতের দিকে নজর দিই। পর্ব ৪, উত্তেজনার ঝুঁকি, আবহাওয়া নামক অস্ত্র। পরিস্থিতি যদি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে কি হতে পারে? এই বিশ্লেষণে সরাসরি সামরিক হামলার পাশাপাশি এমন একটি অস্বাভাবিক কৌশলগত সুবিধার কথা বলা হয়েছে যা সাধারণত আমরা শুনি না। তবে ভবিষ্যতের উত্তেজনার কথা বোঝার আগে আমাদের একটু অতীতের পাতা উল্টাতে হবে। যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন যুক্তিকে ইরান কেন বিশ্বাস করে না, তার পেছনের ঐতিহাসিক কারণগুলো এখানে খুব স্পষ্ট। সেই ১৯৫৩ সালের মুসাদ্দেক সরকারের পতন থেকে শুরু করে ১৯৭৯ সালের ব্ল্যাক ফ্রাইডে হত্যাকাণ্ডের সমর্থন কিংবা ইরান-ইরাক যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের সমর্থন, এই গভীর ঐতিহাসিক ক্ষোভগুলোই মূলত যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের চরম অবিশ্বাসের প্রধান কারণ। এই অতীতকে বাদ দিয়ে আসলে বর্তমানকে মেলানো সম্ভব নয়। ড মারান্দি ঠিক এভাবেই সম্ভাব্য একটি উত্তেজনার সিঁড়ির পূর্বাভাস দিয়েছেন। ধাপে ধাপে বিষয়টা ভাবুন। যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ বা সেতুর মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালায়, তবে ইরান চুপ করে থাকবে না। তারা মিত্রদেশগুলোর তেল ও গ্যাস স্থাপনায় পাল্টা হামলা চালাবে। আর এখানেই আসবে সবচেয়ে বড় অস্ত্র, প্রকৃতি। ভাবুন তো, গ্রীষ্মের ওই তীব্র গরমে বিদ্যুৎ ছাড়া পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর কী অবস্থা হবে? ড মারান্দি মনে করেন গরমে তারা শারীরিকভাবে অচল হয়ে পড়বে। এটি সত্যি এক ভয়ঙ্কর কৌশলগত হিসাব নিকেশ। আমরা আমাদের বিশ্লেষণের একদম শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে চলে এসেছি। পর্ব ৫, বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব, চূড়ান্ত পরিণতি। এতক্ষণ তো আমরা আঞ্চলিক লড়াইয়ের কথা শুনলাম, কিন্তু এটা কিভাবে আমাদের সবার প্রতিদিনের জীবনকে প্রভাবিত করবে? এখন আমরা সেই দিকেই ফোকাস করব। প্রশ্নটা হলো, একটি নির্দিষ্ট অঞ্চলের সংঘাত কিভাবে মাত্র কয়েক মাসের মধ্যে, ধরুন অগস্টের মধ্যে, গোটা বিশ্বে একটি চরম অর্থনৈতিক মহামন্দা সৃষ্টি করতে পারে। সোর্স মেটেরিয়ালে খুব কড়া ভাষায় সতর্ক করা হয়েছে, পরিস্থিতি এভাবে চলতে থাকলে বিশ্ব অর্থনীতি এমন এক ভয়াবহ মন্দার মুখে পড়বে যা হয়তো আমরা কল্পনাও করতে পারছি না। সংঘাত যদি বাড়ে তাহলে অর্থনীতিতে একটা ডমিনো ইফেক্ট বা একটার পর একটা পতন কিভাবে ঘটবে তার রীতিমতো শিউরে ওঠার মতো। প্রথমে জ্বালানি সরবরাহ বন্ধ হবে, যার ফলে গ্লোবাল সাপ্লাই চেইন বা বিশ্বজুড়ে শিল্পের সরবরাহ লাইন পুরোপুরি ভেঙে পড়বে। এর সরাসরি প্রভাব পড়বে সার উৎপাদনে, আর সার উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার মানে তো বুঝতেই পারছেন, বিশ্বজুড়ে খাদ্যের তীব্র সংকট আর আকাশচুম্বী মুদ্রাস্ফীতি। মানে এই যে মুদ্রাস্ফীতি আমরা দেখি, সেটা তো কেবল একটা প্রাথমিক উপসর্গ। আসল রোগটা হলো পুরো সাপ্লাই চেইনের সম্পূর্ণ পতন।
এই উক্তিটা শুনলে পরিস্থিতি কতটা গুরুতর হতে পারে তার একটা ভয়ঙ্কর প্রতিচ্ছবি পাওয়া যায়। ড মারান্দি বলছেন, এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে বছরের পর বছর ধরে আর কোনো তেল বা গ্যাস আসবে না। এটি এতটাই ভয়াবহ হবে যে আমি এ নিয়ে বেশি ভাবতেও চাই না। একবার ভাবুন, মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো যদি দীর্ঘমেয়াদে ধ্বংস হয়ে যায়, তবে তা বিশ্বজুড়ে এমন এক অর্থনৈতিক মন্দার জন্ম দেবে যার পরিণতি সত্যি অকল্পনীয়। তার এই সতর্কবাণী মূলত এই সংঘাতের বৈশ্বিক ক্ষতির আসল মাত্রাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সুতরাং দিন শেষে আমরা এমন এক খাদের কিনারায় দাঁড়িয়ে আছি যেখানে স্থানীয় ভূরাজনীতিক এজেন্ডা পুরো বিশ্বের স্থিতিশীলতাকে চরম হুমকির মুখে ফেলছে। পুরনো ক্ষোভ আর সামরিক উত্তেজনার এই প্রবল চাপের মুখে কূটনীতি কি আদৌ টিকে থাকতে পারবে, নাকি পুরো বিশ্বকে এর চরম মূল্য চোকাতে হবে? এই অমীমাংসিত আর কিছুটা ভয়ঙ্কর প্রশ্নটা রেখেই আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি আজকের এই আলোচনা পুরো প্রেক্ষাপটকে বুঝতে আপনাদের সাহায্য করেছে। নতুন কোনো বিষয় নিয়ে আরও গভীরে প্রবেশ করতে আমরা আবারও ফিরে আসব।